প্রত্যেক শূদ্র নারীর প্রথম সন্তানটা ব্রাহ্মণের ঔরসজাত হওয়া উচিত। একজন মানুষ হয়ে সেই ঠাকুর বাড়ির, প্রথম কথা তাদের বংশধর হয়ে শান্তনু ঠাকুর বিজেপি করে, এটাই প্রথম কথা লজ্জা। ভোটবন্দি, লাইনে দাঁড়াও। নোটবন্দি, লাইনে দাঁড়াও। আধার কার্ড, লাইনে দাঁড়াও। কোভিড ভ্যাকসিন, লাইনে দাঁড়াও। শুধু লাইনেই দান করিয়েছেন। মতুয়াটা একটা, আমি যতটুকু বুঝেছি, শুধু এটা একটা ধর্ম নয়, এটা একটা দর্শন, যেখানে ব্রাহ্মণ্যবাদের উপর চরম আঘাত আনা হয়েছে। এই শান্তনু ঠাকুর যেটা বলেছেন, আমি তো মনে করি ও এতক্ষণে ওনার জেলের পিছনে থাকা উচিত। 2014 থেকে 2024 25 জন এরকম নেতৃত্ব আছেন যারা সর্বভারতীয় স্তরে এই 25 জন নেতৃত্ব বিজেপির সঙ্গে যোগ দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত বন্ধ হয়ে গেছে। আগে এইসব প্রশ্নের জবাব দিলে তারপরে সাধারণ মানুষ ভরসা করবে। আমরা কখনো যখন পরিষেবা দিতে হয় তখন এইভাবে দল দেখে পরিষেবা দিইনি, কারণ সরকার নির্বাচিত সরকার। একবার সরকার নির্বাচন হয়ে গেলে সেই সরকার 10 কোটি বাঙালির সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যে কুরুচিকর মন্তব্য করেছেন, কি বলবেন আপনি? কারণ এই প্রথম নয়, বিভিন্ন বিজেপির এমপি এমএলএরা বিভিন্নভাবে অপমান করেছেন মুখ্যমন্ত্রীকে। বিজেপি এমনিতে নারী বিরোধী একটা দল, কারণ বিজেপি যাদের আদর্শ নিয়ে চলে, আরএসএস এর দ্বিতীয় সরসংঘচালক গোলওয়ালকার সাহেব তার লেখা বইয়ে পরিষ্কারভাবে বলেছিলেন, এবং যদি আমি সালটা ভুল না করি, বোধহয় 1940 সালে পুনেতে একটা বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের এক বক্তৃতায় তিনি বলেছিলেন যে প্রত্যেক শূদ্র নারীর প্রথম সন্তানটা ব্রাহ্মণের ঔরসজাত হওয়া উচিত। শান্তনু ঠাকুর, আমি যতদূর জানি, শূদ্র। তাহলে তিনি তার যে কমিউনিটি, তার যে গোষ্ঠী, তার যে জাতি, আমি জাতিপাতে বিশ্বাস করি না, কিন্তু তার যে জাতি, মতুয়া হোক বা নমশূদ্র হোক, চাই উনি বলুন, তাহলে তিনি কি ওই বক্তব্যের সঙ্গে সহমত? যদি সহমত হয়ে থাকেন তাহলে তাকে প্রকাশ্যে বিবৃতি দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মতুয়া এই যে সম্প্রদায়, মতুয়া ধর্মের যে প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, তারা মতুয়াটা একটা, আমি যতটুকু বুঝেছি, শুধু এটা একটা ধর্ম নয়, এটা একটা দর্শন, যেখানে ব্রাহ্মণ্যবাদের উপর চরম আঘাত আনা হয়েছে। সেখানে জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসাবে যাতে ভাবা হয় সেই কথা বলা হয়েছে। সেই মতুয়া সম্প্রদায়ের একজন মানুষ হয়ে সেই ঠাকুর বাড়ির, প্রথম কথা তাদের বংশধর হয়ে শান্তনু ঠাকুর বিজেপি করে, এটাই প্রথম কথা লজ্জাজনক। যে মতুয়া সম্প্রদায়, মতুয়া ধর্ম, মতুয়া দর্শন, তার সঙ্গে বিজেপির দর্শন মেলে না। তিনি বিজেপিটা করেন কোন সাহসে? এ লজ্জাজনক ব্যাপার। এক, যদি দর্শন, সংস্কৃতি এইসব ভাবা যায়। আর তারপরে আসি, শান্তনু ঠাকুর যেটা বলেছেন, নিশ্চিতভাবে ওনার শিক্ষাগত যোগ্যতা আমি জানি না, আদৌ আছে কিনা তাও জানি না, কিন্তু একজন মহিলা, তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, আমার সঙ্গে নরেন্দ্র মোদীর রাজনৈতিক বিরোধিতা আছে, আদর্শগত এই বিরোধিতা থাকবে, কিন্তু কোনোদিন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কি ব্যক্তিগত স্তরে আমি এইরকম কথা বলতে পারি? সেটা রাজনৈতিক যে সংস্কৃতি, সেটা বোঝা যায় যে এদের রাজনৈতিক কোনো সংস্কৃতিই নেই। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের দলের সেনাপতি, তার জন্মদিন, তাকে শুভেচ্ছা জানানো হয়েছে এক্স হ্যান্ডেলে, সেটাও একটা। এই জন্যেই বিজেপি বাংলার মাটিতে কোনো দিন প্রাসঙ্গিক হতে পারবে না। সে নরেন্দ্র মোদী এসে এখানে যদি জমি কিনে বসবাস করেন, অমিত শাহ এসে যদি হোটেল ভাড়া করে 6 মাস থাকেন, কিচ্ছু করতে পারবেন না, কারণ বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বিজেপি বোঝে না। ভালো করে বোঝার চেষ্টা করো। কি যেন একটা লিখেছেন, ভাইপো 420 এরকম টুইট করেছেন। আর পার্থক্যটা দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আর তার দলের পক্ষ থেকে এই টুইট হচ্ছে। এটাই হচ্ছে রাজনীতির সাংস্কৃতিক পার্থক্য। এই মাটি রামমোহনের মাটি,
এই মাটি বিদ্যাসাগরের মাটি, এখানে প্রগতিশীলতার জন্ম হয়। সেখানে দাঁড়িয়ে একজন, এই শান্তনু ঠাকুর যেটা বলেছেন, আমি তো মনে করি ও এতক্ষণে ওনার জেলের পিছনে থাকা উচিত। যে ভাষায় উনি বলেছেন, একটা মাতৃসমা মহিলা, তাকে নিয়ে এরকম কেউ বলতে পারেন? রাজনৈতিক বিরোধিতা করুন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক 10টা বিরোধিতা করুন, সেই সব বলার তো ক্ষমতা নেই, কারণ জানেনই না। আমার সরকার আছে, এখানে তৃণমূল কংগ্রেসের সরকার আছে, সরকারের 10টা ব্যর্থতা নিয়ে আপনারা বিরোধী দলে আছেন। সংসদীয় গণতন্ত্রের বিরোধী যারা থাকবেন তারা বিরোধিতা করবেন, তবেই সংসদীয় গণতন্ত্র আরো শক্তিশালী হবে। বাবা সাহেব আম্বেদকর সেইভাবে সংবিধান রচনা করে গেছেন। আমার বক্তব্য হচ্ছে আপনারা 10টা পয়েন্ট তুলে বিরোধিতা করুন না, রাজনৈতিক বিরোধিতা না। একটা মাতৃসমা বিরোধী দলের একজন সর্বময় নেত্রী, যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, একই সঙ্গে ওনারও মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে যে কুরুচিকর ভাষায় কথা বলেছেন বিজেপির, এটা নতুন নয়, এর আগে অনেকবার দেখেছি। এবং তাদের মহিলাদের সম্পর্কে আচার আচরণ প্রত্যেকটা নেতা এবং তাদের দলের লোকজনের থেকে বারবার আমরা দেখেছি। আমি অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু সেই নামগুলো বলে নিজের সংস্কৃতি, নিজের রুচি, নিজের শিক্ষা, রাজনৈতিক বোধকে ছোট করতে চায় না। পার্থ চট্টোপাধ্যায় আপনাদের দলেরই যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি গতকাল জেল থেকে ছাড়া পেয়েছেন 3 বছর 3 মাস পর। তিনি গতকালই বলেছেন যে আবার কাজ শুরু করবেন, নিজের বিধানসভা এলাকায় যাবেন, এবং আজকেও তিনি, মানে গতকালও দেখা গেছে অনুগামীদের প্রচুর ভিড়, এবং তিনি আবার কিন্তু ফিরতে চাইছেন, বিধানসভায় আসতে চাইছেন, তিনি নিজের জায়গায় আসতে চাইছেন। মানে কি বলবেন, আপনাদের দলের তরফে কি বার্তা যাবে? আমাদের দলীয় স্তরে যখন এই ঘটনা ঘটে, সেই সময় দাঁড়িয়ে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে পার্থ চ্যাটার্জিকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এখন সেটা 3.5 বছর তারপরে অতিক্রান্ত। এই বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে, এখন অবধি দলের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছায়। যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে, দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিষয়ে কিছু বললে সেই মতো সংবাদ মাধ্যমে জানানো হবে। গতকালই তিনি একটা, মানে সংবাদ মাধ্যমের কাছে খবর এসেছে যে তিনি একটা জেলে থাকাকালীন চিঠি পাঠিয়েছেন, যেটা মূল সর্বময় নেত্রীকেই তিনি পাঠিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে সুব্রত বক্সী মহাশয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে। যে কোন আইনে, কোন দলীয় আইনে তাকে সাসপেন্ড করা হলো, তার কারণ এই একই অভিযোগে অভিযুক্ত বা এরকমভাবে আরও অনেকে জেলে গিয়েছে বা তারাও অভিযুক্ত। তো সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এই বেনিয়ম বা বলা যায় এই এতটাই দেখো, পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন। তিনি চিঠি লিখেছেন দলের চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। সুতরাং বিষয়টা তাদের মধ্যে সীমাবদ্ধ। সেখানে আমাদের পক্ষ থেকে নতুন করে কিছু বলার নেই। আমি এই সমস্ত কিছুর বাইরে গিয়ে একটা কথা শুধু বলতে চাই, আমরা বারবার গত 3-3.5 বছর ধরে গলা ফাটিয়ে গেছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত। প্রথম কথা হচ্ছে, ব্যক্তিগত স্তরে আমি সব জায়গায় ডিসক্লেমার দিই যে আমার সঙ্গে দুর্নীতিগ্রস্ত যেই হন তার কোনো সম্পর্ক নেই। আমি টাকা পয়সার জন্য রাজনীতি করতে আসি। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা জানবেন, বা এটা তাদের দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই। সমস্ত মানুষ পয়সার জন্য রাজনীতি করতে আসেন, এই ন্যারেটিভ যারা তৈরি করছেন তারা কিছু করেন না, ঘরে বসে ঘুমান এবং এসে বাইরে ফেসবুকে রিচ বানান, সেটা অন্য বিষয়। আমি আমার লড়াই আমার মতো করছি। কিন্তু এই বিষয়ে আমার যেটা বক্তব্য, যে এত দুর্নীতি নিয়ে কথা হলো, দল সাসপেন্ড করলো, সব হলো। আমার বক্তব্য, ইডি সিবিআই কি করলো? ইডি সিবিআই চার্জশিট দিতে 3.5 বছর লাগিয়ে দিল। আমি তো চাই, অন ক্যামেরা বলছি, যে দুর্নীতি করেছে, যে দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষের আইনের আওতায় এনে
তাদেরকে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে, বললাম। ফল কি? আমি কত উদাহরণ দেব। কেন ইডি সিবিআই কিছু করতে পারে না? তার মানে ইডি সিবিআই রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে, এইটা দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষের ভরসা উঠে যাবে। ইডি সিবিআই শুধু পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এত খবর হচ্ছে, শুভেন্দুবাবুর কেসের কি হলো? শুভেন্দু অধিকারী বিরোধী দলের দলনেতা, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার তদন্তের কি হলো জানতে চাই। অজিত পাওয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বলেছিলেন। অশোক চাওয়ানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, কত 10,000 কোটি না কত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল, কি হলো? কিছু তো জানতে পারলাম না। তারা দলে চলে এলেন, নয় তাদের সঙ্গে সরকার গঠন হয়ে গেল। 2014 থেকে 2024 25 জন এরকম নেতৃত্ব আছেন যারা সর্বভারতীয় স্তরে, এই 25 জন নেতৃত্ব বিজেপির সঙ্গে যোগ দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত বন্ধ হয়ে গেছে। আগে এইসব প্রশ্নের জবাব দিলে তারপরে সাধারণ মানুষ ভরসা করবে। আমার এই বিষয়ে এইটুকুই বলার ছিল। আপনাদের দলের দুয়ারে সরকার যে প্রকল্প রয়েছে, তারপরে এখন পার্থ চট্টোপাধ্যায় ফিরে আসার পর তিনি দুয়ারে বিধায়ক, এটা একটা লিফলেট বেরিয়েছে আজকে সংবাদপত্রের সামনে ভাইরাল, মানে এসেছে সেই লিফলেট, এবং তিনি বলছেন এবং তিনি নিজেও বলেছেন যে অটোয় করে দরকার পড়লে তিনি সবার বাড়ি বাড়ি যাবেন, মানে দুয়ারে বিধায়ক পৌঁছবেন। সেটা তার সিদ্ধান্ত। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এত কথা বলার কি আছে আমি বুঝতে পারছি না। তিনি বেরিয়েছেন, আমি স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যমের অনেক উৎসাহ, অতি উৎসাহ আছে, আরও 10টা ইস্যু আছে, সেই বিষয়ে সংবাদ মাধ্যমের কোনো উৎসাহ নেই। আমি এখনই ডজনখানিক ইস্যু বলতে পারি যেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। পার্থ চট্টোপাধ্যায় নিয়ে উৎসাহ আছে, স্বাভাবিক, সেই উৎসাহ থাক। তিনি কি করবেন না করবেন সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, দলগতভাবে তো এই মুহূর্তে তাই নিয়ে মন্তব্য করার কিছু নেই। হ্যাঁ, তিনি বিধায়ক আছেন, দল তাকে সাসপেন্ড করে দিয়েছে অলরেডি, সুতরাং তিনি বিধায়ক আছেন। তিনি কি করবেন না করবেন সেটা তিনি সিদ্ধান্ত নেবেন, এবং তিনি যদি তার যে অভিযোগ তার বিরুদ্ধে, তার সেই অভিযোগ মুক্ত হয়ে এলে দল নিশ্চয়ই দলের মতো চিন্তা ভাবনা করবে। আজকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনেই নির্বাচন কমিশনের দফতরে গিয়েছেন। 5টা লোকসভা এলাকার, পুরুলিয়া, তারপরে কোচবিহার, এরকম বিভিন্ন 5টা লোকসভা এলাকার কিছু অনিয়মের 13,25,000 এরকম নাম নিয়ে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছেন। কি বলবেন? 5টা লোকসভার মধ্যে যে লোকসভা দুটোর নাম করলে কোচবিহার এবং পুরুলিয়া, তো ওনারা আশা করছেন ওখানে অনেক সিট পিট জিতে যাবেন, সেই সব নিয়ে এখন থেকে ছক কষার চেষ্টা করছেন। কিচ্ছু হবে না। মানুষ বুঝে গেছে যে এসআইআর করে আসলে বাংলার যে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, সমস্ত অর্থে প্রান্তিক, সেটা লিঙ্গগত প্রান্তিক, জাতিগত প্রান্তিক, ভাষাগত প্রান্তিক, সমস্ত যে প্রান্তিক মানুষরা আছে, অর্থনৈতিকভাবে প্রান্তিক, তাদেরকে বিপদের সম্মুখীন করে দিয়েছেন। নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকে মানুষকে তো একটা জিনিসই করেছেন, শুধু লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। ভোটবন্দি, লাইনে দাঁড়াও, নোটবন্দি, লাইনে দাঁড়াও, আধার কার্ড, লাইনে দাঁড়াও, কোভিড ভ্যাকসিন, লাইনে দাঁড়াও, শুধু লাইনেই দাঁড় করিয়েছেন। কাজের কাজ কি করেছেন আমি জানি না। আমার বিশ্বাস এই এসআইআর যারা করছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন, তারা বিজেপির বি টিম হিসাবে কাজ করবেন না। কারণ ভারতের সংবিধানে, সব জায়গায় বলেছি, কালকে একটা চ্যানেলে বলেছি, আবার বলছি, তোমাদের চ্যানেলও বলছি, 4টে স্তম্ভ। সেই স্তম্ভর মধ্যে একটা, যার সামনে আমি ইন্টারভিউ দিচ্ছি, বাকি 3টে স্তম্ভর একটা হচ্ছে আদালত, একটা হচ্ছে আইনসভা অর্থাৎ যারা জনপ্রতিনিধি, একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্থাৎ যারা ব্যুরোক্র্যাট, তারা। এর মধ্যেখানে অবস্থান করে ভারতের জাতীয় নির্বাচন কমিশন এবং সিএজির মতো সংস্থা, যারা এই 4টে কাউরির দ্বারা প্রভাবিত হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন সেইভাবে কাজ করছে না। এখনো আমি খবর পেলাম, আমি সত্যতা জানি না, এখনো নাকি সব ফর্মই পৌঁছায়নি। 7,66,00,000 ভোটার আছে, 2টো করে ফর্ম দিতে হবে, এনুমারেশন ফর্ম, তার মানে প্রায় 16 কোটির কাছাকাছি ফর্ম, সেই ফর্মই পৌঁছায়নি বিএলওদের কাছে। কিভাবে হবে? এখন অবধি ক্লিয়ার নয়। 2002-এ ধরো গন্ডগোল আছে, 2002-এ 2 জায়গায় নাম আছে, সেই নাম কাটানোর দায়িত্ব তো মানুষের নয়, নাম কাটানোর দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কি করেছে? এবার 2টো ইলেকট্রাল রোলেই নাম আছে, ধরেন নাও, সেই ইলেকট্রাল রোলে 2টো নাম আছে, তাহলে কোনটা দেব? মানুষ জানেন না।
নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত, এই এসআইআর পদ্ধতিতে যারা যুক্ত, তারাও কেউ জানেন না। তাহলে হচ্ছেটা কি? এত তাড়াহুড়ো করার কি ছিল? লোক নেই, জন নেই, সফটওয়্যার বলছে আপডেট হচ্ছে, তার মানে পুরোটাকে একটা জায়গায় ঠিক করে তবে না কিছু করতে হয়। এত তাড়াহুড়ো কিসের? এসআইআরটা হোক, কিন্তু একটা সুষ্ঠু পদ্ধতি মেনে হোক, সেইটা কেন হলো না? হঠাৎ করে কোথাও থেকে কি চাপ আসছে, এই প্রশ্ন তো উঠবে। আমরা ওরা ময়নায় অভিযোগ উঠেছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে, আমরা ওরা, সেখানে ময়নার 2টি গ্রাম রয়েছে, সেখানে বিজেপি পরিচালিত 2টি গ্রাম, সেখানে 3 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। আজ বিভিন্ন ভীষণভাবে খেপে উঠেছেন ওই 2 গ্রামের মহিলারা এবং ঝাঁটা লাঠি সব নিয়ে বেরিয়ে মিছিল শুরু করেছে। কিন্তু এই যে তৃণমূল নেত্রী তো মাস্টার স্ট্রোক বলা হয় লক্ষ্মীর ভান্ডার, সেটা কেন পাচ্ছে না? না, এই প্রথম এই অভিযোগ আমাদের কাছে এসছে যে আমি কালকে দেখলাম কোথাও একটা শুভেন্দুবাবু বোধহয় বক্তব্য দিচ্ছিলেন, আর আজকে তোমরা বললে এরকম ঘটনা ঘটেনি। যদি ঘটতো তাহলে বাংলার সমস্ত মা বোনেরা যে সমস্ত যারা অলরেডি সংখ্যাটা বোধহয় 2,51,00,000, আমি যদি খুব ভুল না করে থাকি, 2,51,00,000 মা বোনেদের হাতে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে গেছে। স্বাভাবিকভাবেই তারা সকলে তো আমাদেরকে ভোট দেননি, কারণ 2,51,00,000 মহিলা ভোটাররাই যদি আমাদেরকে ভোট দিতেন, তাহলে আমাদের ভোটার ভোট প্রাপ্ত ভোটটা তো তাহলে 4 কোটি হয়ে যেত, সেটা তো হয়নি। সুতরাং আমরা কখনো যখন পরিষেবা দিতে হয় তখন এইভাবে দল দেখে পরিষেবা দিইনি, কারণ সরকার নির্বাচিত সরকার, একবার সরকার নির্বাচন হয়ে গেলে সেই সরকার 10 কোটি বাঙালির সরকার। সুতরাং 10 কোটি বাঙালি আমার কাছে একই। আমরা সরকারি পরিষেবা দিতে গেলে বিজেপির মতো এইরকম বৈমাত্র্য সুলভ আচরণ করি না। তারা যেগুলো ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে ফান্ড ছাড়ে, আর আমাদের মতো জায়গা যেগুলো বিরোধী সরকার আছে সেখানে ফান্ড ছাড়ে না। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কাছে থাপ্পড় খেতে হয়, তারপরেও ফান্ড ছাড়া কিভাবে আটকানো যায় তার চেষ্টা করে। পার্থক্যটা এখানে লোকাল স্তরে, স্থানীয় স্তরে কোথাও যদি কিছু গন্ডগোল হয়, প্রশাসনগতভাবে তার ব্যবস্থা হবে। দলের কোনো জায়গায় নেই এখানে। লক্ষ্মীর ভাণ্ডার কে পাবে না পাবে দল ঠিক করতে পারে না, এটা মুখ্যমন্ত্রীর প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, সেখানে প্রশাসন দিয়ে পুরোটা হয়। এখানে দলের কোনো জায়গা নেই, এবং যদি কোনো নেতা এতে জড়িত থাকেন দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।